নমস্কার। আজকে আমরা চলে যাব অনেক অনেক পেছনে, একেবারে বৈদিক যুগে। দেখব কেমন ছিল সেই প্রাচীন সংস্কৃতি, তাদের জীবনযাত্রা। আর আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু AIWBCS ক্লাসের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বানানো নোটস। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা জানার চেষ্টা করব আর্যদের পরিচয়। এরপর দেখব কিভাবে তারা একটা সমাজ গড়ে তুলেছিল। তারপর তাদের দেবদেবীদের জগৎটা কেমন ছিল সেটাও দেখব। আর সবশেষে তাদের জ্ঞানের যে ভাণ্ডার, সেই উত্তরাধিকার নিয়ে কথা বলবো। বেশ, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, আর্যদের পরিচয়। মানে কারা ছিলেন এই আর্যরা, কোথা থেকেই বা এসেছিলেন তারা। আসুন এই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। তাহলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই আর্যরা আসলে কারা? শব্দটা তো আমরা অনেক শুনেছি, তাই না? কিন্তু এর আসল মানেটা ঠিক কি? দেখুন, এখনকার স্কলাররা যা বলেন তাতে আর্য শব্দটা কিন্তু কোনো রেস বা জাতিকে বোঝায় না। এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা ভাষাগত গোষ্ঠীর পরিচয়। আরও নির্দিষ্ট করে যদি বলি, তাহলে ইন্দো ইউরোপীয় যে বিশাল ভাষা পরিবার আছে তারই একটা শাখা হল ইন্দো আর্য। মানে পুরো ব্যাপারটা ভাষার সঙ্গে জড়িত। আচ্ছা, তাহলে তারা ভারতে এলো কখন? যা মনে করা হয় মোটামুটি খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে এই ইন্দো আর্য গোষ্ঠীর লোকেরা ভারতীয় উপমহাদেশে আসতে শুরু করে। আর তারা প্রথম যেখানে বসতি স্থাপন করে সেই জায়গাটার নাম ছিল সপ্তসিন্ধু, মানে 7টা নদীর দেশ। আর ঠিক এখান থেকেই কিন্তু বৈদিক যুগের শুরুটা হয়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তারা ঠিক কোথা থেকে এসেছিল? এ নিয়ে কিন্তু অনেক রকম থিওরি আছে। যেমন ধরুন, ম্যাক্স মুলার বলেছিলেন যে তারা মধ্য এশিয়া থেকে এসেছে, আর এই থিওরিটা একটা সময় খুব জনপ্রিয় ছিল। আবার অন্যদিকে বাল গঙ্গাধর তিলকের মতো পণ্ডিতদের মত ছিল একদম অন্যরকম। তিনি মনে করতেন তাদের আদিবাড়ি ছিল একেবারে আর্কটিক অঞ্চলে, মানে সুমেরুতে। তো আমরা তাদের পরিচয়ে আর আসার গল্পটা তো জানলাম। এবার চলুন দেখি তারা এখানে এসে কিভাবে সবকিছু গুছিয়ে নিল। আমাদের দ্বিতীয় পর্ব, বৈদিক সমাজ গঠন, মানে তাদের জীবনযাত্রা, পলিটিক্স, অর্থনীতি, এই সব কিছুর ভিত্তিটা কি ছিল সেটাই এখন দেখব। জানেন, তাদের রাজনৈতিক সিস্টেমটা কিন্তু বেশ আধুনিক ছিল। দুটো খুব গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলি বা সভা ছিল। একটার নাম সভা, আরেকটার নাম সমিতি। সভা ছিল অনেকটা আজকের রাজ্যসভার মতো, মানে বয়স্ক আর গণ্যমান্য লোকেদের একটা কাউন্সিল। আর সমিতি ছিল আরও বড়, সাধারণ মানুষের অ্যাসেম্বলি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই সমিতিতে কিন্তু নারীরাও অংশ নিতে পারতেন। আর এই সমিতিই ঠিক করত কে রাজা হবে। তার মানে রাজার যা খুশি তাই করার উপায় ছিল না, জনমতের একটা দাম ছিল। এবার আসি তাদের অর্থনীতির কথায়। ওদের অর্থনীতিটা ছিল মূলত পশুপালন আর কৃষির ওপর নির্ভরশীল। আর জানেন, তখন ওয়েলথ বা সম্পদ মাপা হতো কি দিয়ে? টাকা পয়সা দিয়ে নয়, গবাদি পশু দিয়ে। যার যত বেশি গরু সে তত বড় লোক। ধাতুর মধ্যে তারা সোনা, মানে হিরণ্য, আর তামা বা ব্রোঞ্জ, যেটাকে অয়স বলা হতো, সেগুলোর ব্যবহার জানত। তবে একটা কথা মনে রাখতে হবে, ঋগ্বেদের সময় কিন্তু লোহার ব্যবহার তারা জানত না। আর কারেন্সি হিসেবে মনা বা নিষ্কর মতো জিনিসের চল ছিল। বৈদিক সমাজে জীবনটাকে 4টে ভাগে বা আশ্রমে ভাগ করার একটা সুন্দর ধারণা ছিল। প্রথমটা হলো ব্রহ্মচর্য, মানে ছাত্রজীবন, যখন শুধু পড়াশোনা আর জ্ঞান অর্জন। তারপর গার্হস্থ্য, মানে সংসার জীবন। এরপর বানপ্রস্থ, মানে সংসার থেকে নিজেকে একটু গুটিয়ে নেওয়া, অনেকটা রিটায়ারমেন্টের মতো। আর সবশেষে হলো সন্ন্যাস, যখন সবকিছু ত্যাগ করে আধ্যাত্মিক পথের যাত্রী হওয়া। তাহলে এই পুরো সমাজ ব্যবস্থার একদম কেন্দ্রে, মানে বেসিক ইউনিটটা কি ছিল? সেটা হলো কুল, অর্থাৎ পরিবার। আর এই পরিবার ছিল পিতৃতান্ত্রিক, মানে বাড়ির সবচেয়ে বয়স্ক পুরুষ সদস্যই হতেন ফ্যামিলির হেড, যাকে বলা হতো কুলপতি বা গৃহপতি। এই পরিবারগুলো মিলেই কিন্তু ধাপে ধাপে তৈরি হতো গ্রাম, তারপর বেশ, এবং সবশেষে জন। আচ্ছা, সমাজ আর অর্থনীতি তো হলো। এবার চলুন একটু তাদের আধ্যাত্মিক জগতে উকি দিই। তাদের বিশ্বাস কেমন ছিল? আমাদের তৃতীয় পর্ব, দেবতাদের জগৎ। ঋগ্বেদের সময়কার দেবদেবীরা কিন্তু ছিলেন মূলত প্রকৃতিরই বিভিন্ন রূপ। যেমন ধরুন, ইন্দ্র ছিলেন ঝড়, বৃষ্টি আর বজ্রের দেবতা।
অগ্নি ছিলেন আগুনের দেবতা, আর তাকে ভাবা হতো মানুষ আর দেবতাদের মধ্যে একজন মিডলম্যান বা সংযোগকারী হিসেবে। বরুণ ছিলেন কসমিক অর্ডার বা মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। এছাড়াও সূর্য দেবতা, ভোরের দেবী উষা আর রুদ্র, যাকে শিবের একটা আদিরূপ বলে মনে করা হয়, এদেরও পূজা করা হতো। আর সোম ছিলেন বেশ ইন্টারেস্টিং একজন দেবতা, একটা বিশেষ গাছের রস থেকে বানানো পবিত্র পানীয়র দেবতা। আর দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে ছিলেন জানেন? ইন্দ্র। তার গুরুত্ব এতটাই বেশি ছিল যে ঋগ্বেদে একাই তার জন্য 250টা স্তোত্র বা হাইম উৎসর্গ করা হয়েছে। অন্য কোনো দেবতার জন্য এতগুলো নেই। তাকে বলা হতো পুরন্দর, যার মানে হল দুর্গের ধ্বংসকারী। তো আমরা তাদের সমাজ, অর্থনীতি, দেবদেবী অনেক কিছুই দেখলাম। এবার চলুন আমাদের শেষ পর্বে যাই আর দেখি তাদের সবচেয়ে বড় অবদানটা কি, তাদের জ্ঞানের উত্তরাধিকার। এখানে আমরা তাদের লেখা পবিত্র গ্রন্থ আর দর্শন নিয়ে কথা বলবো। বৈদিক জ্ঞানের একেবারে কেন্দ্রে আছে 4টে বেদ। প্রথমটা হলো ঋগ্বেদ, যেটা সবচেয়ে পুরনো আর পুরোটাই স্তোত্রে ভরা। এরপর সামবেদ, যেখানে এই স্তোত্রগুলোতে সুর দেওয়া হয়েছে, মানে গানের মতো করে গাওয়ার জন্য। তারপর আছে যজুর্বেদ, যেখানে মূলত যজ্ঞের নিয়মকানুন গদ্যে লেখা আছে। আর সবশেষে অথর্ববেদ। এটা একটু অন্যরকম। এখানে সাধারণ মানুষের বিশ্বাস, বিভিন্ন মন্ত্র, জাদুবিদ্যা, এমনকি চিকিৎসার কথাও বলা আছে। আর এই বেদের যে শেষ অংশ, তাকেই বলা হয় উপনিষদ বা বেদান্ত। আর এগুলো কিন্তু শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের বই নয়, এগুলো হলো ফিলসফি বা দর্শনের বই। আধ্যাত্মিক জ্ঞান আর জীবনজগতের গভীর সব প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর এই চিন্তাভাবনা থেকেই পরে জন্ম নেয় ভারতীয় দর্শনের 6টা প্রধান স্কুল বা ধারা, যেগুলোকে একসঙ্গে স্বরদর্শন বলা হয়। যেমন কপিলের সাংখ্য, পতঞ্জলির যোগ, গৌতমের ন্যায়, কণাদের বৈশেষিক, জৈমিনীর মীমাংসা আর ব্যাসের বেদান্ত। আর জানেন এই উপনিষদের প্রভাব কতটা গভীর? আমাদের দেশের যে জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে, সেটাও কিন্তু এই উপনিষদ থেকেই নেয়া। মুন্ডক উপনিষদের এই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, সত্যেরই জয় হয়। তাহলে আমাদের আলোচনা তো আজ এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম ভাবার জন্য। এই যে প্রায় 3000 বছরের পুরনো সমাজ, দর্শন আর সত্যের ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো কি আজও আমাদের জীবনে, আমাদের চিন্তাভাবনায় কোনোভাবে প্রভাব ফেলে? একটু ভেবে দেখবেন।